এখানে আমাদের 3টে মেয়েকে আটকে রাখা হয়েছে। একজন আমি, নাজনীন সিদ্দিকী, বয়স 24। আর এ হলো রেশমি যাদব, বয়স 18। আর এর নাম হলো হেনা খান, বয়স 16। আমরা জানি না যে আমাদের এখানে কেন রাখা হয়েছে, এমনকি এটাও জানি না যে আমাদের সঙ্গে কি হতে চলেছে। কিন্তু আমি শুধু এইটুকু জানি যে একজন মহিলা আমাদের ব্যাপারে জানেন। একমাত্র উনিই জানেন যে আমরা এখানে আটকে রয়েছি। আর উনি হলেন আমার মায়ের নিজের বোন, আমার মাসি তাবাসসুম কুরেশি। কিন্তু মাসি মুখ বন্ধ করে রেখেছে। মুখ খুললে যদি কিছু হয়ে যায়। তাবাসসুম, একবার আমার নাজনীনের সঙ্গে কথা বলিয়ে দে, কেমন আছে ও? ইনি হলেন আমার মা জাহিদা সিদ্দিকী, যাকে আমার মাসি এখন মিথ্যে বলবে। ফোন এসেছিল ওর, বলল সব ঠিক আছে। একবার ওর সঙ্গে কথা বললে শান্তি পাবো। কাজে বিজি থাকে বোধহয়, পরের বার ফোন করলে কথা বলিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। আমার মা জানে না যে আমার ফোনটা কেড়ে নেওয়া হয়েছে, আর আমার স্বাধীনতাও। বিশ্বাসই হয় না যে গত সপ্তাহে এখানে আসার জন্য আমি প্রজাপতির মতো উঠছিলাম, আর আজ এখান থেকে বেরোনোর জন্য খাঁচায় আটকে থাকা পাখির মতো ছটফট করছি। জীবন যখন কালকুটরিতে বন্দী, তখন জরুরি নয় যে সব জানলা আলোর দিকে খুলবে। দারিদ্র্যের এই অন্ধকার মরুভূমিতে সবসময় সুযোগের মরীচিকা নজরে আসে, কিন্তু এই মৃগতৃষ্ণায়, এই আয়নায় সেই সুযোগের চেহারা নজরে পড়ে না। অসহায়রা আর প্রায়শই গরিব মানুষ এটা বুঝতেই পারে না যে ওই আলো আসলে ছায়া, অপরাধের ছায়া। 7 দিন আগে 24 বছরের নাজনীন সুযোগের একটা সিঁড়ি দেখতে পায়, কিন্তু সেই সিঁড়ির গন্তব্য খোলা আকাশ তো ছিল না। 15,000? তুমি ভুল শুনেছ মাসি, বয়স হয়ে গেছে তোমার। এতটাও বয়স হয়নি আমার, 15,000ই বলেছিল ওরা। মোবাইল নম্বর নিয়েছো? এইসব বড় বড় মানুষদের কাছে নাম্বার চাওয়া যায় নাকি? উনি বললেন কেউ যদি থাকে তাহলে পরশু ওকে ওই জায়গায় নিয়ে যেতে। এটা গতকালের কথা। তুই যদি চাস তাহলে কাল ওনার সাথে দেখা করি তো। হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে কি করে দেখা হলো? আমি যাইনি ওনার কাছে, ভাগ্যই আমাদের দেখা করিয়েছে। আমি তো কান্দিবালি বাস স্টপে দাঁড়িয়েছিলাম, উনি নিজে এসে ডাকলেন আমায়। আরে উনি মাইনে বাড়াবেন না। আর তুই তো জানিসই মীরা রোড থেকে আসতে যেতে কত টাকা খরচ হয়। আমি কাজ করব না, রাখছি আমি। কাজ খুঁজছো কি তুমি? আপনি কে? আমার নাম শালিনী ঠাকুর। ফোনে এইমাত্র তোমাকে কথা বলতে শুনলাম। বাড়িতে কাজ করো? হ্যাঁ। তাহলে তো ভাগ্যই আমাদের দেখা করালো। আমি প্লেসমেন্ট এজেন্সি চালাই। মানে বড় বড় কোম্পানি থাকে না, যাদের অনেক কাজের লোকের দরকার হয়, সেসব লোক জোগাড় করে দিই। আপাতত একটা খাবার তৈরির কোম্পানি আছে, তারা কিছু লোক চাইছে, এই আমেদাবাদ, গুজরাটে। আরে বাপরে, এত দূর? তাহলে আমাকে ছেড়ে দিন, আমি এত দূর যাব না। কোনো ব্যাপার না, কিন্তু এমন কোনো মহিলা যদি থাকে তোমার নজরে, যাদের বয়স 16 বছরের ওপরে, যাদের বিয়ে হয়নি এখনো, আর 35 বছরের মধ্যে, তো আমাকে বলো। মাইনে কত দেবে? শুরুতে 15,000 পাবে, মাসে 15,000, তারপর পরে ধীরে ধীরে বেড়ে যাবে। মাসে 15,000? হ্যাঁ, আর থাকা আর খাওয়ার খরচ আলাদা করে পাবে। মাসে 5 দিন ছুটি পাবে বাড়িতে আসার জন্য,
আর যাওয়া আসার খরচাও কোম্পানি দেবে। যদি তোমার নজরে এমন কোনো মেয়ে থাকে যাদের কাজের দরকার আছে, তো আমি পরশু এখানেই দেখা করব। এখানে পাঠিয়ে দিও ওদের। হ্যাঁ, আরে বাহ, এটা তো তাহলে একটা দারুণ সুযোগ। মাসে 15,000 টাকা, তার উপর থাকা খাওয়ার খরচটাও দেবে, আর সাথে আবার মাসে 5 দিনের ছুটি, আর যাওয়া আসার ট্রেনের টিকিটও একদম ফ্রি। আর কি চাই? ওনার চাই তোর মতো কম বয়সী পরিশ্রমী মেয়ে। আর তুই যদি হ্যাঁ বলিস তাহলে আমারও কিছু লাভ আছে। কি করে? আমাকে 10 টাকা কমিশন দেবে, তোর মাইনে থেকে নয়, আলাদাভাবে। যতগুলো মেয়ে পাঠাবো প্রত্যেকের ওপর 10 টাকা কমিশন। সেটা তো ভালোই হলো। যদি তুমি টাকা পাও তাহলে সেটা তো বাড়িতেই আসবে না? সেটাই তো। আর মাস গেলে আমার হাতেও 15,000 টাকা আসবে। মাকে বড় একটা ডাক্তার দেখাবো, বাবার মতো নয়, যন্ত্রণায় ছটফট করতে করতে। এবার তো ভালো ভালো কথা বল। এখন তুই এটা ভাব মাকে কি করে বোঝাবি। ও তোকে এত দূর যেতেই দেবে না। না মাসি, এখন মাকে কিছু বলার দরকার নেই। আগে কাল শালিনী ঠাকুর, ওনার সঙ্গে দেখা করে নিই। কোথায় তোমার ওই শালিনী ম্যাডাম? আল্লাহ জানে, বলেছিল তো এখানেই আসবে। আরে ওই যে এসে গেছে। ম্যাডাম, আগে আমি তাবাসসুম। পরশু দেখা হয়েছিল আপনার সাথে। এ নাজনীন, আমার দিদির মেয়ে। এ কাজ করতে চায়। খুব পরিশ্রমের কাজ, কিন্তু করতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি 4-5টা বাড়িতে কাজ করি। যাকে হোক জিজ্ঞেস করে নেবেন। একদম টাইমে কাজ করি আর পরিষ্কার করে, আর রান্নাটাও ভালো করি আমি। হ্যাঁ তো ঠিক আছে, তোমার একটা ছবি লাগবে, আর 9 তারিখে যেতে হবে তোমাকে। কি করে যাব আমি ম্যাডাম? আমি তোমাকে মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার ট্রেনের টিকিট করে দেবো, আর ওখানকার ক্যাটারিং কোম্পানির যে ম্যানেজার আছে সে তোমাকে রেলওয়ে স্টেশনে নিতে চলে আসবে। কোম্পানিটার নাম কি ম্যাডাম? ঋষিকান্ত ক্যাটারার। কম করে 100 অফিসে খাবার পাঠায় ওরা। আমরা ভেবেচিন্তে রাত্রেবেলা বললে চলবে? এতে এত ভাবার কি আছে বলো তো? এমন সুযোগ রোজ রোজ তো নয়ই, জীবনে মাত্র একবারই আসে। ভাগ্যের দরজা খুলেছে তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি যাব। কবে যেতে হবে? তোমার ছবি নিয়ে কাল তুমি আমার সঙ্গে এখানে দেখা করবে। আমি তোমাকে পরশুর টিকিট দিয়ে দেবো। ম্যাডাম মোবাইল নাম্বার দিয়ে দিন, আমি কাল আপনাকে আমার মোবাইল নাম্বার আমি কাউকে দিই না। তোমার ছবি মনে করে নিয়ে আসবে। আর হ্যাঁ, ছবিটা যেন একটু ভালো হয়। সুযোগের জানলা সামনে থেকে খুলে যায়। চাকরি শহরের বাইরে ছিল। চাকরি পাকা করে দেওয়া মেয়েটি তার ফোন নাম্বার দেয় না, আর না তো নাজনীনকে ভাবার সময় দেয়। সন্দেহ করার একটি নয়, বরং 3-3টি কারণ ছিল। কিন্তু সুযোগ খুবই আকর্ষণীয় মুখোশ পড়েছিল। বিপদের সব সম্ভাবনা লুকিয়েছিল। সামনে ঝোলানো হয়েছিল মাসে 15,000 টাকা রোজগার, আর একটা ফ্রি টিকিটের লোভ দেখানো হয়। নাজনীনের এই টিকিট মুম্বাই থেকে গুজরাট যাওয়ার জন্য ছিল না, বরং দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য ছিল। দারিদ্রতার রোগ নাজনীনের বাবাকে গিলে খেয়েছিল, আর সে যে কোনো মূল্যে তার মা জাহেদাকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু সেই মূল্য অনেকটাই বেশি দিতে হলো। না, অনেক দূর, ওখানে তোকে আমি পাঠাবো না। কিন্তু মা, মাইনেটাও তো অনেক বেশি না? আমি আবার কাজ খুঁজে নেব। আরে মাসে 4 দিন তোমাকে হাসপাতালে থাকতে হয়। কাজের কথা আর ভেবো না। মা, আমরা 3 জনই তো আছি একে অন্যের জন্য। আমি ওখানে যাব, কাজ করব, তোমাকে টাকা পাঠাবো, খুব ভালো করে তোমাকে ডাক্তার দেখাতে পারবো। বাবার সাথে যেটা হয়েছে সেটা বেঁচে থাকতে আমি তোমার সাথে হতে দেব না মা। ঠিক কথাই তো বলছে ও। মা হ্যাঁ বলে দাও না, এরকম সুযোগ বারবার পাওয়া যায় না। মা জীবনটা বলতে যাবে, হ্যাঁ বলে দাও। আমি জানি নাজনীন আমার জন্য খুব চিন্তা করে। আমার যদি কিছু হয়ে যায়, যেমন রাশিদের সাথে হয়েছিল, তাহলে ও নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। কিন্তু আল্লাহ না করুক, বাড়ি থেকে এত দূর যদি মেয়েটার কিছু হয়ে যায়। আমি জানি মা আমাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু আমি তাও যাব। যখন আমি অনেক বেশি টাকা রোজগার করে বাড়িতে পাঠাবো, মায়ের চিকিৎসা হবে, আমাদের জীবনটা পাল্টে যাবে, তখন মা আমায় ক্ষমা করে দেবে।
তবসুম, মেয়েটা তো কথাই শুনছে না, ভীষণ জিদ করছে। আল্লাহকে ডাকো আর যেতে দাও ওকে, সবকিছু ঠিক হবে জাইদা। আমি ওকে একা ছাড়বো না, কমপক্ষে তুই তো যা ওর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি যাব ওর সাথে। যদিও কোনো দরকার নেই তোমার সঙ্গে যাওয়ার, বাকি তোমার ইচ্ছে। আমি দুজনের টিকিটই করিয়ে দেবো, কিন্তু তোমার টিকিটের টাকা তোমার কমিশন থেকে কাটা যাবে। শুধু নাজনীনের টিকিটটা ফ্রি হবে। ঠিক আছে, তো আমি কাল তোমাদের দুজনের টিকিট এখানেই তোমাদের দুজনকে দিয়ে দেবো, আর আমেদাবাদে কোম্পানির লোক তোমাদেরকে খুঁজে নেবে। আচ্ছা ম্যাডাম, যদি কিছু এদিক ওদিক হয়ে যায় আর ওই কোম্পানির লোকটা আমাদের খুঁজে না পায়? খুঁজে নেবে। যদি ওদের মোবাইল নাম্বারটা দিতেন তো। তোমার দায়িত্ব এখন আমাদের, তোমার দেখাশোনা করা, খেয়াল রাখা, সেটা আমাদের কাজ, তুমি ভেবো না। ঠিক আছে ম্যাডাম। তোমাদের দুজনের নাম, সিট নাম্বার, বগি নাম্বার সবকিছু ওদেরকে দিয়ে দেওয়া হবে, তো সমস্যা হওয়ার প্রশ্নই ওঠে না। দিদি, তাবাসসুম আছে? কে তুমি? আমি ইয়াসমিন। দিদি, তাবাসসুমের সাথে 2 মিনিট কথা বলিয়ে দেবেন? দাঁড়াও, এখানেই ডাকছি। কি হয়েছে ইয়াসমিন? আরে, আমি শুনলাম তুই নাকি নাজরিনের সাথে আমেদাবাদ যাচ্ছিস। ওই খাবার তৈরি করা কোম্পানিতে ও নাকি কাজ পেয়েছে। হ্যাঁ, তুই কি করে জানলি? ওই যে সাইনাজ বলল। সাইনাজকে কে বললো? আরে তুই ওসব ছাড়, আমার মেয়ে হেনা, ও তো আমেদাবাদেই আছে। কবে থেকে? গত 1 মাস ধরে। রেশমিও হেনার সাথেই আছে। রেশমি মানে আমাদের গায়ত্রীর মেয়ে। তাবাসসুম, তুই তাহলে নাজরিনের সাথে যাচ্ছিস তো? কি হয়েছে কি গায়ত্রী? ইয়াসমিন, তোমরা এত ঘাবড়াচ্ছ কেন? যবে থেকে হেনা গেছে তবে থেকে ওর সাথে কোনো কথাই হয়নি। না, রেশমির সাথে ওর কোনো খবরই নেই। মা, পৌঁছেই ফোন করবি। হ্যাঁ, কতবার ওই একই কথা বলবে মা? বললাম তো করব। রেশমি, তোরা দুজনে একসঙ্গে থাকবি, একা কোথাও যাস না, একে অপরের খেয়াল রাখিস। হ্যাঁ মা। টিকিটটা সাবধানে রাখিস। সময় মতো খেয়ে নিস। হ্যাঁ মা। নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, ওখানে পৌঁছেই দুজনের খবর নেব। হ্যাঁ, মনে রাখিস তাবাসসুম। আর হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে নাজনীনকে ওদের দুজনের কাছেই রেখে দিস। নাজনীন ওদের বড় বোনের মতো, আর ওরা দুজন ওর কথাও শোনে। তোমরা এত চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করেই আসবো। মা, আমি বেরোচ্ছি। হ্যাঁ, মা, তুমি যদি এরকম কাঁদো তাহলে আমি কি করে বেরোবো? প্রথমবার তুই বাড়ির বাইরে যাচ্ছিস, তাও এত দূর। তুমি একদম চিন্তা করো না মা। তুইও তোর খেয়াল রাখিস, ফোন করবি। ট্রেনে চড়ার পর আমার মাসি আমাকে হেনা আর রেশমির কথা বলে। আমাদের পাড়ার ওই হেনা, কিন্তু ও তো অনেক ছোট, আর রেশমিও তো মাত্র ওর থেকে 2-1 বছরেরই বড়। অভাব বাচ্চাদের তো আর বাচ্চা থাকতে দেয় না। যাক, ভালোই হলো, আমাদের পাড়ারই মেয়ে। ভালো মেয়ে, ওরা বেশ ভালোই জমবে। নাজনীনের এলাকার 2 জন টিনেজ মেয়েকে 1 মাস আগে গুজরাটে ওই কোম্পানিতেই কাজ করার জন্য পাঠানো হয়েছিল, আর তাদের কোনো খবর ছিল না, একটা ফোন কলও তারা করেনি। আর খুবই দুঃখের কথা যে এই বিষয়টিতে না নাজনীনের খটকা লাগে আর না তার মাসি তপস্যার। নাজনীন এখন একটা জালে জড়িয়ে পড়েছিল, যেটা অর্গানাইজড ক্রাইমের জাল ছিল, আর খুব শীঘ্রই এই সুন্দর মুখোশগুলো খুলতে চলেছিল আর ভয়ঙ্কর আসল রূপ দেখাতে চলেছিল।
ওই যে শুনুন, তুমি নাজনীন না? হ্যাঁ। আর আপনি তাবাসসুম? আমার নাম মোনা, আর ও অরবিন্দ। আমরা ঋষিকান্ত ক্যাটারার থেকে এসেছি আপনাদের নিতে। আসুন না, আসুন। হ্যাঁ, আসুন। দাঁড়াও, আমি দেখছি। কি হয়েছে তাবাসসুম? তুই মেয়েদের সাথে কথা বলালি না, নিজেও ফোন করলি না। তোর রেশমি আর হেনার সাথে দেখা হয়েছে? কিছু একটা বল, কি হয়েছে? আরে কিছু না, ওখানে যেতেই কাজে লেগে গেল, তাই। তাবাসসুম, আমার মেয়ে কেমন আছে? ভালো আছে, ভালো। রেশমি হেনা দুজনেই ভালো আছে। নাজনীনের সাথে দুজনেরই থাকার ব্যবস্থা করেছি, শুধু ফোনটাই করতে পারিনি। তুই নাজরিনের নাম্বার দে, আমি ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, নাম্বার? আরে যাওয়ার সময় ট্রেনে আমাদের দুজনের ফোনটাই চুরি হয়ে গেছে। নাজনীন দোকান থেকেই ফোন করে আমার নতুন নাম্বারে। আমার মাসি মুখ বন্ধ করে রাখতে বাধ্য হয়েছিল, তাই একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছিল। কিন্তু কতদিন লুকিয়ে রাখতো সবার থেকে যে আমেদাবাদে আসলে ঠিক কি হয়েছিল। মোনা ম্যাডাম, হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমাদের তো বলা হয়েছিল যে ঋষিকান্ত ক্যাটারিংয়ের দপ্তরটা শহরের মধ্যেই, ওই নবরঙ্গপুরার কাছে। একদম ঠিক কথাই বলেছে ওরা। অ্যাকচুয়ালি ওখানে আমাদের মেন অফিস, ওখান থেকে বাকি অফিসগুলোতে আমাদের খাবার যায়। হ্যাঁ, কিন্তু নাজনীন ওখানে কাজ করবে না। তাহলে নাজনীন, তুমি বাকি মেয়েদের মতন খাবার বানানো সেন্টারে কাজ করবে। ওই জায়গাটা শহরের বাইরে, আমরা ওখানেই যাচ্ছি। কেমন আছিস তুই? নাজনীন, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, তুমি গিয়ে আরাম করো। কাল সকালে উঠেই তোমায় কাজে যেতে হবে না? রেশমি, হেনা, দুজনে ভেতরে যাও, চলো। রান্না কোথায় করা হয় ম্যাডাম? দেখাবো তো, কাল সব দেখাবো। এখন তোমরা ভেতরে যাও আর ফ্রেশ হয়ে নাও। আসুন এদিকে। হ্যাঁ, এসো। নাজনীন, আজকে রাত্রিরে তোমরা এখানেই শুয়ে পড়ো, কালকে সকালে উঠেই আমাদের কাজে যেতে হবে। হেনা আর রেশমি আমার সাথেই কাজ করবে।
ওরাও যাবে কাল আমার সাথে? হ্যাঁ, ওরাও আমাদের সঙ্গে যাবে। ঠিক আছে, তাহলে এখন শুয়ে পড়ো, কাল সকালে দেখা হবে। নাজনীন, এরা ঠিক করে কিছু বলছে না না? কাজের জায়গা যেন একটা রহস্য। কি জানি মাসি, হয়তো এরা কথাটা একটু কম বলে। আরে হেনা, কোথায় ছিলিস তুই? সারা দিন ধরে তোদের দুজনকে খুঁজলাম, আর তোদের দরজাতেও তালা লাগানো ছিল। এই কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুমি আমাদের দরজায় তালা দেখেছো না? হ্যাঁ, কিন্তু আমরা ভেতরেই ছিলাম দিদি। কেন? বাইরে থেকে কেন বন্ধ করে দেয়? যাতে আমরা পালাতে না পারি। পালাবি কেন? খুব বেশি পরিশ্রম করতে হয় বুঝি? আর তুই কাঁদছিস কেন? আমরা রান্না করার কাজ করি না দিদি। তাহলে কি কাজ করিস তোরা? মোনাবেন, এইটাকে পছন্দ হয়েছে। ওর 1.5 লাখ লাগবে। 1.5 লাখ? আরে 1.5 লাখ অনেক টাকা মোনাবেন। কি হিতেশ ভাই, বিয়ে করবেন তো আপনি? 1.5 লাখ আমি ভেবেচিন্তেই বলেছি। কিন্তু দিদি, আমরা তো এখানে রান্না করতে এসেছিলাম না? আরে বিয়ের পর রান্নাই তো করবি, আর কি? হ্যাঁ, আরো অনেক কাজ করবি। না, আপনি আমাদের বাড়ি পাঠিয়ে দিন। এই শোন, এমন জায়গায় পাঠাবো না তোকে, ঘরটা সব ভুলে যাবি। চল চুপচাপ দাঁড়িয়ে থাক এখানে। মোনাবেন, আমি বলছিলাম কি কিছু কম করো না, 1.5 লাখ টাকাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আরে হিতেশ ভাই, এবার আপনি কি আমার মাথা খাবেন নাকি? ছবি পাঠিয়েছিলাম তো আমি, আর তার সঙ্গে এক একটা মালের কি কি দাম হবে সেটাও বলে পাঠিয়েছিলাম, তাই তো? আরে হাওয়া বেরিয়ে গেল নাকি? 1.5 লাখের থেকে 1 পয়সা কম নেব না। হ্যাঁ, আর কারুর দম আছে এখানে? আরে কি রে অরবিন্দ, কাদেরকে তুলে এনেছিস তুই? হ্যাঁ, পরের বার না ঠিকঠাক লোকজন আনিস, যারা এদেরকে কেনার ধক রাখে। এরম ভিকিরি টাইপের লোক চাই না আমার। বেরো, বেরো এখান থেকে, বেরো। হেনা, রেশমি, তোমরা একদম চিন্তা করো না, আমি খুব শিগগিরই তোমাদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, যাও নিজের ঘরে যাও, যাও। এখানে কোনো ক্যাটারিং এর কাজ হয় না দিদি, শুধু এরা আমাদের বিয়ে দিতে চায়। দিদি, আমাকে আর রেশমিকে বাঁচাও, এরা যে কোনো সময় বিক্রি করে দেবে। আমরা এখানে থাকতে চাই না, আমরা বাড়ি যেতে চাই। এরা এরা খুব বাজে লোক। দিদি, আমি এখানে লুকিয়ে এসেছিলাম, এবার আমি যাচ্ছি, না হলে এরা আমাকে মারবে। কিন্তু দিদি, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, আমরা আর এখানে থাকতে পারবো না। মাসি, মাসি ওঠো, মাসি ওঠো, মাসি। কি হয়েছে? মাসি, এখানে কোনো রান্না করার কাজ হয় না। হেনা এসেছিল আমার কাছে, ও আমাকে সবকিছু বলে দিয়েছে। তাবসম, তোকে এখন বলতেই হবে ঘটনা কি ঘটেছে।
কিরকম ঘটনা? 2 সপ্তাহ হয়ে গেছে তুই আমেদাবাদ থেকে ফিরেছিস। তুই বলেই যাচ্ছিস যে নাজনীনের সঙ্গে কথা হয়েছে। তুই ওর নাম্বারও দিচ্ছিস না। আর আমার সঙ্গে কথাও বলাচ্ছিস না। দেখ তবসুম, তোকে আল্লাহ দিব্যি, সত্যি কথা বল, ওখানে কি হয়েছে? বলেছিলাম তো সব ঠিক আছে। তাহলে আমি কেন হেনার সাথে কথা বলতে পারছি না? নাজনীন আলাদা আলাদা পিসিও থেকে ফোন করে। আমি জিজ্ঞেস করেছি তোদের মেয়ের কথা, বলে সব ঠিক আছে। তুই মিথ্যে কথা বলছিস না তো আমার কাছে? মিথ্যে? কিরকম মিথ্যে? এটা কি করে সম্ভব যে দুজনের ফোন একসাথে চুরি হয়ে গেছে? এরকমই হয়েছে জাইদা। তার উপরে নাজনীন শুধু তোকেই ফোন করে। ওর কি ওর মার সঙ্গে কোনো কথা নেই? আর তুই একবারও আমার সঙ্গে কথা বলিয়ে দিস না। নাজনীন এমন সময় ফোন করে যে কি করে কথা বলবো তোমায়? খামোখা তুমি চিন্তা করছো আর আমাকে সন্দেহ করছো। তোমাদের দুজনের ফোনটা আমাকে দাও। কেন? কারণ আমরা আমাদের কোনো কর্মচারীকে তাদের নিজেদের ফোন ব্যবহার করতে দিই না। কিন্তু তুমি চিন্তা করো না, আমরা তোমায় অন্য ফোন দেব কোম্পানির তরফ থেকে। কিন্তু আমি তো কোম্পানিতে কাজ করি না, আমি তো একে ছাড়তে এসেছি। 2 দিনেই ফিরে যাব। আপাতত দিয়ে দিন, যাওয়ার সময় দিয়ে দেব। দিয়ে দিন। আরে এতে এত ভাবার কি আছে, দিয়ে দাও না। না তবসম না, তুই নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছিস। আমার দিব্যি, তুই বল না। আমেদাবাদ থেকে ফিরে তুই একবারও আমার চোখের দিকে তাকাসনি। এরকম কিছুই হয়নি, খেয়ে নাও। কি করে খাবো? নাজনীনের জন্য আমার দুশ্চিন্তা শেষ নেই। ওখানে নিশ্চয়ই কিছু হয়েছে, আর তুই বলছিস কোনো চিন্তার কারণ নেই। এসব তোমার ভুল ধারণা জাইদা। কতদিন সত্যিটা আর লুকিয়ে রাখবো? মিথ্যে তো একদিন ধরা পড়বেই না। তাবাসসুম, আজ তোকে আমরা কোথাও যেতে দেব না। নাজরিন তোকে কোন নাম্বার থেকে ফোন করে? তোর ফোনে থাকবে নিশ্চয়ই। বল না তবসুম, আমি তোর পায়ে পড়ছি, বল না আমাদের মেয়েরা কি অবস্থায় আছে, ওদের সাথে কি হয়েছে? নাজনীনের সাথে আমার একদিনও কথা হয়নি। কি এ তুই কি বলছিস? আমার আর নাজনীনের ফোন চুরি হয়নি, চিনিয়ে নিয়েছিল ওরা। নাজনীন, রেশমি আর হেনা কখনো কাউকে ফোন করতে পারবে না। ওরা 3 জন কোনো খাবার তৈরির কোম্পানিতে কাজ করে না। আমার নাজনীনকে তুই কোথায় রেখে এলি? কি হচ্ছে তাহলে আমার মেয়ের সাথে? তাবাসসুম তুই বল। ওরা 3 জন ফেঁসে গেছে, খুব খারাপ ভাবে ফেঁসে গেছে। প্রথমে আমি আর নাজনীন কিচ্ছু জানতে পারিনি, কিন্তু যখন জানতে পারলাম ওদের খারাপ উদ্দেশ্য, হেনা আর রেশমি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে মাসি, আর আমার সাথে এটাই হতে চলেছে। শুরু থেকেই গন্ডগোল ছিল। সন্দেহ করার অনেক কারণ ছিল, কিন্তু আমরা দুজন তো টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই ওখান থেকে বেরোলি কিভাবে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি yours। তুই ওখান থেকে বেরোলি কিভাবে? চল চল। কোথায় যাচ্ছ তোমরা? দেখো আমরা এখানে কাজ করব না, যেতে দাও আমাদের। দেখো তোমরা এখান থেকে বাইরে যেতে পারবে না, যাও ভিতরে। আমাদের অন্যায়ভাবে এখানে আনা হয়েছে। আমাদের বলা হয়েছিল যে আমরা রান্নার কাজ করব, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই। আরে একবার যখন বারণ করলাম তোমরা যাও ভিতরে। কি হয়েছে এখানে? হ্যাঁ কি হয়েছে? দেখুন, আপনারা আমাদের স্টেশন ছেড়ে দিয়ে আসুন। নাজনীন এখানে কাজ করবে না। আপনারা আমাদের সঙ্গে খুব অন্যায় করছেন, কিন্তু হেনা আর রেশমিকেও জোর করে আটকে রেখেছেন এখানে। কি সব বিয়ে টিয়ে করাচ্ছেন। ঘর থেকে বাইরে কি করে বেরোলো? আমি জানি না দিদি, কে কোন রুম থেকে বেরোলো আমি বুঝতে পারিনি। তোকে কতবার বলেছি আমি যে তালা লাগিয়ে রাখবি, কথাই শুনিস না। কান খুলে শোন, এবার তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। ওই শুনেছিস না ওয়ান ওয়ে? এটাও সেরকম অন্ধ গলি। কিন্তু আমরা অন্ধ নই, আমরা সবটা দেখে ফেলেছি। তাছাড়া মুম্বাইতে আমাদের লোকেরা অপেক্ষা করছে, আমরা যদি না পৌঁছাই ওরা চলে আসবে। আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন বলে দিলাম। হ্যাঁ চল ছাড়ো ছাড়ো চল। চিৎকার কর, যত খুশি চিৎকার কর, চিৎকার করে গলা ফাটিয়ে দে, তবু এখানে পাতাও নড়বে না একটা। চাচা চল। না, দরজাটা খোলো, দরজাটা খোলো। মাসি চুপ চুপ। কি বললি তুই? হ্যাঁ, তোর বাড়ির লোক তোর জন্য অপেক্ষা করছে মুম্বাইতে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিচ্ছি আমি তোকে, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, তোর কাজের পয়সা তুই টাইম টু টাইম পেতে থাকবি। কিন্তু যদি তুই মুখ খুলেছিস বা পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করিস, তাহলে 3টে মেয়েকে তুই নিশ্চয়ই পাবি, কিন্তু কার মাথা আর কার শরীর চিনতে পারবি না। অরবিন্দ, গাড়িতে তো লোকে চল 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 চল। মুনা দিদি, দয়া করুন, নাজনীনের মা খুব অসুস্থ। তুই কি করতে আছিস? হ্যাঁ বল, যা গিয়ে ওর সেবা কর। আর শোন, নাজনীনের কথা ভাবা ছেড়ে দে, আমি এবার ওর বিয়ে দিয়ে ছাড়বো, আর সেটাও ধুমধাম করে, বুঝেছিস? তোমাদের দুজন বুড়িদের দিন এবার শেষ হয়েছে। হ্যাঁ, আর ওকে ওর যৌবনটা বাঁচতে দাও, বুঝেছিস? আর চুপ কর অরবিন্দ, স্পিড বাড়া। আর শোন, যদি তুই মুম্বাই গিয়ে নিজের মুখ খুলিস, তাহলে এখানে নাজনীন, হেনা আর রেশমি 3 জনের মুখ আমি একদম বন্ধ করে দেবো, বুঝেছিস? আর আধ ঘন্টা পর আহমেদাবাদের বাস যাবে এই রাস্তা দিয়ে, পেছন ঘুরে তাকাবিও না। এই নে। আমি লোকের কাছে জিজ্ঞেস করে রেল স্টেশনে আসলাম, আর তারপর ওখান থেকে বাড়ি ফিরলাম। আর 2 সপ্তাহ ধরে তুই আমাকে আর ওদের দুজনকে মিথ্যা কথা বলছিস। কারণ আমার কাছে ওদের জীবন অনেক দামি, ওদের 3 জনের যেন কোনো বিপদ না হয় সেই জন্য আমি চুপ ছিলাম। ওরা খুব ভয়ঙ্কর লোক সাইদা, ওরা যা খুশি করতে পারে। ওরা ওদেরকে কোথায় রেখেছে আমি জানি না, আমাকে কোথায় নিয়ে গিয়েছিল আর ওরা কে আমি কিচ্ছু জানি না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু ওদের বাঁচাতে চেয়েছিলাম। ভগবান।
আমরা পুলিশের কাছে গেলে ওরা যদি জানতে পারে তাহলে তো মেয়েগুলোকে মেরে ফেলবে। কিন্তু আমরা কি করে জানবো ওরা আদৌ বেঁচে আছে নাকি? তাবসম ঠিকই বলছে, ওরা বেঁচে তো আছে, যেমনই হোক যেভাবেই হোক। আমরা হয়তো আর মেয়েদের দেখতে পাবো না, কিন্তু পুলিশের কাছে গেলে ওদের মৃত্যুর কারণ আমরা হব। পুলিশের কাছে যাওয়া মানে বিপদ ডেকে আনা। একটি ভয়ঙ্কর অপরাধকে 4 মহিলা ভাগ্যের পরিহাস ভেবে মেনে নিচ্ছিলেন। তাদের মেয়েদের জোর করে বেআইনিভাবে বেঁচে দেওয়া হচ্ছিল, কিন্তু এই মহিলাদের ভয় ছিল যে আইনের দরজায় করাঘাত করা ওই 3টি মেয়ের কবরের উপর করাঘাত করা সমান হবে। পুরো 1 মাস কেটে গেল এই ভয়ে। একে ভাগ্যের লিখন বলে মেনে নিল সবাই। আর তারপর একটা খবর এলো। হ্যালো মা, নাজনীন, তুই কেমন আছিস? কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমি এখানেই আছি, মুম্বাইতে। মুম্বাইতে? তাড়াতাড়ি বাড়ি চলে আয় মা। আমার তো মনে হয়েছিল তোকে না দেখেই মরে যাব। আমি আর আগের নাজনীন নেই। আমার সাথে অন্যায় হয়েছে। আমার অবস্থা তুমি দেখতে পারবে না মা। আমি তোর মা, সব মেনে নেব। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় মা। আমি ফিরতে পারবো না মা। এখন এটাই আমার বাড়ি। আমি যেখানেই যাই না কেন ওরা আমায় ঠিক খুঁজে ফেলবে, আর সেটা আরো খারাপ হবে মা। তুই ভাবতেও পারছো না মা যে আমার সাথে কি কি হয়েছে। মা, আমি এখানে রোজ দুবেলা শুধু তোমার মুখটাই মনে করি, কিন্তু আমার মুখটা তোমায় দেখাতে পারবো না, কাউকে দেখাতে পারবো না। নাজনীন, নাজনীন, নাজনীন। আমার হেনা বা রেশমির ব্যাপারে কিছু তো বলেছে। কোনো কিছু ঠিক করে বলেনি, শুধুই কাঁদছিল। আরে কিছু তো বলেছে না? বলেছে ওই লোকগুলো শুধু আমাকে আমাকে ওর নাম্বার দাও, যেখান থেকে তুমি ফোন পেয়েছো। আমি ওকে ফোন করব, খোঁজ নেব। তুমি নাম্বারটা দাও। আমি খোঁজ নিয়েছিলাম, ও বিরারের কোনো পিসিও থেকে ফোন করেছিল। ফোনে ওকে খুব দুঃখী মনে হচ্ছিল। আমার তো ভয় লাগছে ও নিজের সাথে কিছু না করে ফেলে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
4 দিন 4 রাত এই 4 মহিলা অপেক্ষা করতে থাকে যে হয়তো নাজনীন দ্বিতীয়বার ফোন করবে। ইয়াসমিন আর গায়ত্রী তাদের মেয়ে হেনা আর রেশমির খবরের জন্য মুখিয়ে ছিল, আর জায়দা এবং তপস্যা শুধু নাজনীনের ঘরে ফেরার আশা নিয়ে বসেছিল। হ্যালো মা, আমি নাজনীন। নাজনীন, মা তুই কেন বাড়ি আসছিস না? বাড়ি ফিরে নাজনীন, মা আমি হেনার মা বলছি। তোকে আল্লাহ দিব্যি সত্যি করে বল, আমার মেয়ে হেনা আর রেশমি কোথায়? ওরা কি অবস্থায় আছে? আল্লাহ দোহাই তুই চুপ করে থাকিস না, তুই সত্যি করে বল তোরা কোথায় আছিস? আমরা এখানে তোদের ছাড়া মরে যাচ্ছি মা। নাজনীন, মা কিছু একটা তো বল, তুই ছাড়া আর কেউ কিচ্ছু বলতে পারবে না। মা কিছু একটা তো বল নাজনীন। নাজনীন, আমি বাড়ি ফিরে যেতে চাই না। আমি ওদেরকে এটা বলতে চাই না যে আমাদের 3 জনের সাথে আসলে ঠিক কি হয়েছে। হেনা আর রেশমি আমার ছোট বোনের মতো। আমি ওদের মায়েদের কোন মুখে বলবো যে ওই দুজনের ওপর কিরকম অত্যাচার চলছে? চল না, ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও, চল। আমরা যাবো না, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও না, ছেড়ে দাও আমাদের, চল, চল, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে যাবো না, জানিয়ে যা এদেরকে। চল ছেড়ে দাও, চল চল আমরা যাবো না, চল। দয়া করে ছেড়ে দাও চল। আমাদের, নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, চল। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও আমাদেরকে। চল। বাড়িতে গেলে হেনা আর রেশমির সত্যিটা সকলকে বলতে হবে, আর তারপর এরা কাউকে ছাড়বে না, না আমাকে, না মাকে, কাউকে না। কিন্তু হেনা আর রেশমিকে শুধু একজন মানুষই বাঁচাতে পারে, আর সেটা আমি। নাজনীন তার সঙ্গে হওয়া ঘটনা নিজের মধ্যেই রেখে দিতে চেয়েছিল, কারোর সাথে ভাগ করতে চায়নি। কিন্তু নাজনীনের এই আচরণের ফলে রেশমি আর হেনা পর্যন্ত পৌঁছানো অসম্ভব হয়ে পড়ত। নাজনীন এই ভয়ে ছিল যে তার সঙ্গে যারা অপরাধ করেছিল তারা প্রভাবশালী ছিল, আর যদি সে মুখ খোলে তাহলে তারা আবারও তার কাছে পৌঁছে যাবে, আর এবার তাকে আরো ভয়ঙ্কর যন্ত্রণা দেবে। মুম্বাই আর আহমেদাবাদ এই 2 বড় শহরের মাঝে খুব বড় একটা হিউম্যান ট্রাফিকিং এর র্যাকেট আছে। একজন সুন্দরী ছিমছাম স্মার্ট মহিলা মুম্বাইতে আর তার 2 চালাক সঙ্গী আহমেদাবাদে। মিলেমিশে এরা যেন একটা কোম্পানির মতো ব্যবসা ফেঁদে বসেছিল। অবাক করে দেওয়ার বিষয় হলো যে এই জঘন্য আর নোংরা ব্যবসা প্রশাসনের নাকের ডগায় কি করে চালানো হচ্ছে, পুলিশ আর প্রশাসনের চোখের সামনে ওরা টিকে রয়েছে কি করে। শেষ পর্যন্ত নাজনীন কি সাহস করে নিজের কথা জানাতে পারলো, আর সেই কারণে কি রেশমি আর হেনার জীবন বাঁচল? এই সবকিছু রহস্যভেদ আমরা করব আগামী পর্বে এই কেসের 2য় তথা শেষ ভাগে, আর বলবো যে কিভাবে কিছু মানুষ অন্য মানুষকে দিয়ে নির্দয়ভাবে বিজনেস করে আর তা জাস্টিফাইও করে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন ভিত পাকা তো ইমারত মজবুত, সংস্কার ভালো তো চরিত্র মজবুত। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।